লোয়ার সলিউট কনসেন্ট্রেশন থেকে হায়ার কনসেন্ট্রেশনের দিকে যায়, যেটা হচ্ছে ডিভিশনের ক্ষেত্রে সেটা ছিল যে ডিফারেন্স। এবং ইউজুয়ালি যে সেলের ভিতর থেকে অথবা সেলের বাইরে থেকে যে ওয়াটার যে মুভমেন্ট গুলো হয় সেটা মেইনলি হয় হচ্ছে অসমোসিস প্রসেসের মাধ্যমে। Osmosis is the natural movement of water from a lower concentration of water to a higher concentration of water. এখানে কতগুলো শব্দ ইউজ করা হয়, যে আপনারা হাইপার, এইখানে এই শব্দগুলো হয়তো যে পড়ছেন, যে হাইপারটনিক সলিউশন, হাইপোটনিক সলিউশন, আইসোটনিক সলিউশন। এখন এই সলিউশন গুলো কি করার উদ্দেশ্য, যে আমরা বিভিন্ন রোগের কারণে বিভিন্ন কন্ডিশন অনেক সময় মানুষের যখন হসপিটাল অথবা ক্লিনিক অথবা বিভিন্ন ইমার্জেন্সি ক্রিটিক্যাল সিচুয়েশন যায়, তখন তাদেরকে কিন্তু বিভিন্ন ধরনের ইনফিউশন দেওয়া হয়, স্যালাইন দেওয়া হয়। এখন এই স্যালাইন গুলো কিছু স্যালাইন আছে, সলিউশন আছে, সেগুলো হচ্ছে হাইপোটনিক, কিছু সলিউশন আছে হচ্ছে হাইপারটনিক, আবার কিছু সলিউশন আছে হচ্ছে আইসোটনিক। এখন আপনার কোন কন্ডিশনে কোন সিচুয়েশন আপনি কোন ধরনের সলিউশন দিতে হবে সেটা হচ্ছে রোগীর কন্ডিশন, রোগীর ডায়াগনোসিস করার পরেই এটা ডিসিশন নিতে হয়। এখন যেটা হচ্ছে যে আপনার বাজারে বিভিন্ন রকম সলিউশন পাওয়া যায়, সেটা সব রোগীর ক্ষেত্রে আপনি সব ধরনের সলিউশন তাৎক্ষণিকভাবে দিতে পারবেন না। এই ডিসিশনটা রোগীর কন্ডিশনটাকে অ্যাসেসমেন্ট করে, রোগীর সঠিক কন্ডিশনটাকে ডায়াগনোসিস করেই হচ্ছে যে ইউজুয়ালি এই সলিউশন গুলো দেওয়া হয়। যে আপনি একজন পেশেন্টের ভমিটিং হচ্ছে, ডায়রিয়া হচ্ছে, তাকে আপনি চাইলেই হাইপোটনিক সলিউশন দিতে পারবেন, আপনি চাইলে শুধুমাত্র ডেক্স দিতে পারবেন না, তাকে দিতে হলে আপনাকে আইসোটনিক সলিউশন দিতে হবে। যদি খুব বেশি, অনেকে দেখা যায় মানে ডায়রিয়া অথবা ভমিটিং এর মাধ্যমে তার শরীর থেকে অনেক বেশি লবণ বের হয়ে যাচ্ছে, বিশেষত সোডিয়াম বের হয়ে যাচ্ছে, তখন তাকে হাইপারটনিক সলিউশনও দিতে হতে পারে। এখন হাইপোটনিক, আইসোটনিক, হাইপারটনিক এই শব্দগুলো ইউজ করা হয় বিশেষত যে সলিউশনের ভিতরে তো দুইটা পার্ট থাকে, সেটা সবাই জানে, সলভেন্ট আর সলিউট। সলিউটের মাত্রা যদি সেল থেকে সেলের যে সলিউট ইন সেল মোর দ্যান আউটসাইড যদি থাকে, সেটা হচ্ছে হাইপোটনিক সলিউশন। আর আইসোটনিক হচ্ছে যেখানে সলিউটের কনসেন্ট্রেশনটা দুই পাশেই সমান থাকবে, সেলের ভিতরে এবং সেলের বাইরে। আর হাইপারটনিক হচ্ছে যেখানে সলিউশনটা হচ্ছে যে সলিউটটা সেলের বাইরে বেশি থাকবে, সেলের ভিতরে কম থাকে। এখন আপনার যে কন্ডিশন গুলোতে এইরকম সিচুয়েশন হয় যেখানে আপনার সেলের ভিতরে আপনাকে দেখা যাচ্ছে যে সলিউটটা ঢোকাতে হবে, অথবা যে ক্ষেত্রে হচ্ছে সেলের বাইরে ভিতরে কনসেন্ট্রেশন ঠিক আছে কিন্তু তার ভলিউম ঘাটতির কারণে আপনাকে বিভিন্ন ধরনের সলিউশন দিতে হবে, সেসব ক্ষেত্রে আপনাকে ডিসিশন নিতে হয় যে কোন ধরনের সলিউশন আপনি ওই রোগীর ক্ষেত্রে দিবেন। যেমন বিভিন্ন ধরনের সলিউশন বাজারে আছে, 0.9% সোডিয়াম ক্লোরাইড, 3% সোডিয়াম ক্লোরাইড, তারপর আছে হার্টম্যান সলিউশন, রিনজাস ল্যাকটেট সলিউশন, 5% ডেক্সট্রোজ ইন অ্যাকোয়া, 5% ডেক্সট্রোজ ইন নরমাল স্যালাইন, 0.045% সোডিয়াম ক্লোরাইড। এগুলো ভিতর কোনগুলো হচ্ছে আইসোটনিক, কোনগুলো হচ্ছে হাইপারটনিক, কোনগুলো হচ্ছে হাইপোটনিক সলিউশন। আমি কি বললাম বুঝা গেল? আমি কি বললাম বুঝতে পারলেন না পারেননি? জি স্যার। যে অনেক সময় আমরা যেটা হচ্ছে যে এটা বাংলাদেশের মতো অনেক দেশে এই প্র্যাকটিস গুলো হয়, যে অনেক সময় আমরা কোনো কারণ ছাড়াই, অনেকে আছে যে বিশেষত যারা বলা হয় যে পল্লী চিকিৎসক অথবা যারা রুরাল প্র্যাকটিশনার বলা হয় আর কি, এবং যারা ওষুধের দোকানে এসে এখানে অনেক সময়, এবং আমাদের অনেকের ভিতরেই ধারণা যে দুর্বলতা লাগলেই হচ্ছে আমি স্যালাইন নিলে দুর্বলতা কেটে যাবে, ভালো হয়ে যাবে। এখন সেইটা কতটুকু যৌক্তিকতা সেটা নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে। এই জন্য কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়া আপনি অকারণে আপনার শরীরের ভিতরে কোনো ফ্লুইড, স্যালাইন, ইনফিউশন ঢোকানো যৌক্তিক কোনো কারণ নেই, যতক্ষণ পর্যন্ত আপনি সুনির্দিষ্ট কোনো কারণ না থাকে যে আমার দুর্বলতা লাগতেছে এই জন্য আমি একটা স্যালাইন নিয়ে নিলাম, যে এটা হচ্ছে আসলে কোনো সমস্যার সমাধান না বলা। কিন্তু বাংলাদেশের মতো দেশে অনেক ক্ষেত্রেই এই প্র্যাকটিস গুলো অনেক বেশি হয়, এবং এটাতে অনেক ক্ষেত্রে যেটা হচ্ছে যে রোগীর জন্য ঝুঁকিও তৈরি করতে পারে। এরপর হচ্ছে যে প্যাসিভ ট্রান্সপোর্টে একটা ছিল ফ্যাসিলিটেটেড ডিফিউশন। এখানে
যেটা হচ্ছে যে ডিফারেন্সিয়ালি পারমিয়েবল মেমব্রেন, এখানে যে সেল মেমব্রেন অথবা প্লাজমা মেমব্রেনে যে চ্যানেল থাকে, আয়ন চ্যানেল থাকে, সেই চ্যানেল গুলো হচ্ছে ইউজুয়ালি হচ্ছে এখানে ট্রান্সপোর্ট প্রোটিন থাকে। সেই প্রোটিন যে চ্যানেলের মাধ্যমে যে বিভিন্ন ধরনের আয়ন গুলো সেলের ভিতরে ঢোকে অথবা সেল থেকে বের হয়ে যায়। এবং এখানেও যেহেতু এটা প্যাসিভ ট্রান্সপোর্ট, এখানেও কোনো এনার্জির দরকার হয় না। অ্যাক্টিভ ট্রান্সপোর্টের এই হচ্ছে যে অ্যাক্টিভ ট্রান্সপোর্টের সাথে প্যাসিভ ট্রান্সপোর্টের বেসিক ডিফারেন্স যেটা বলা হয়েছে যে এখানে একটাতে এনার্জি দরকার হয় আর একটাতে এনার্জি দরকার হয় না, এবং অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হচ্ছে যে এনার্জি দরকার হয়। এবং এখানে একটা এক্সাম্পল সোডিয়াম পটাশিয়াম পাম্প, যে সেলের ভিতরে সোডিয়াম পটাশিয়াম পাম্প থাকে, যে বিভিন্ন সময়ে যে বিভিন্ন ইউজুয়ালি যে বিভিন্ন কারণে অনেক ক্ষেত্রে দেখা যায় সেলের ভিতরে সোডিয়াম গুলো ঢোকে অথবা সেলের ভিতর থেকে পটাশিয়াম গুলো এইরকম গুলো হয়। এবং এটার ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে যেটা হচ্ছে যে প্রসেসের মাধ্যমে, সেটা হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। অ্যাক্টিভ ট্রান্সপোর্ট requires energy to occur. Active transport is the forced movement of molecules from a lower concentration to a higher concentration. The most common type of active transport is a pump. Pump are the proteins embedded in the cell membrane which use ATP energy to work. এন্ডোসাইটোসিসের নাম এটা সবার কাছে পরিচিত, যে এন্ডোসাইটোসিস যে প্রসেসের মাধ্যমে সেলের বাইরে থেকে যে বড় পার্টিকেলস গুলো থাকে, অর্গানিজম গুলো থাকে, সেগুলো যখন সেলের ভিতরে ঢোকে, এবং এটা দুইটা প্রসেসের মাধ্যমে, সেটাও আপনারা জানেন, একটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস আর একটা হচ্ছে পিনোসাইটোসিস। যে ফ্যাগোসাইটোসিস আর পিনোসাইটোসিস, একটাকে বলা হয় সেল ইটিং আর একটাকে বলা হয় সেল ড্রিঙ্কিং। যে ইউজুয়ালি হচ্ছে অর্গানিজম গুলো যখন সেলের বাইরে থেকে সেলের ভিতরে ঢুকতেছে, সেটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস, যেটাকে বলা হয় সেল ইটিং। আর যে লার্জ মলিকিউল অথবা পার্টিকেলস গুলো যখন সেলের ভিতরে ঢুকতেছে, সেটাকে বলা হয় পিনোসাইটোসিস, অথবা যেটাকে বলা হয় সেল ড্রিঙ্কিং বলা হয়। আর লাস্টলি হচ্ছে এক্সোসাইটোসিস, এটা হচ্ছে এন্ডোসাইটোসিসের বিপরীতই, যেখানে সেলের ভিতর থেকে মলিকিউলস গুলো অথবা বিভিন্ন ধরনের সাবস্টেন্স গুলো সেলের বাইরের দিকে বের হয়। বিশেষত যে সেলের ভিতরে যে ভ্যাসিকেল গুলো থাকে, ভ্যাসিকুলার ভিতরে যে জিনিসগুলো স্ট্রক থাকে, সেই জিনিসগুলো যখন সেলের বাইরে বের হতে হয়, তখন ভ্যাসিকেল গুলো সেল মেমব্রেনের সাথে অ্যাটাচড হয়, ফিউজ হয়, তারপরে ওখানে সেল মেমব্রেনটা ডিসরাপশন হয়, তখন ভিতর থেকে ভ্যাসিকেল থেকে ভিতর থেকে যে স্টোরিং যে ম্যাটেরিয়াল গুলো থাকে, সেগুলো সেলের বাইরের দিকে চলে যায়, যে প্রসেসটার মাধ্যমে, সেটাকে বলা হচ্ছে এক্সোসাইটোসিস। সেল সম্পর্কে কারো কোনো কোশ্চেন আছে কিনা বলেন, এরপর আমি নতুন টপিকসে যাব। কার কোনো কোশ্চেন আছে? ও স্যার, তাহলে আমি নতুন অ্যাক্টিভ ট্রান্সপোর্ট আরেকবার একটু বললে ভালো। অ্যাক্টিভ ট্রান্সপোর্ট আর প্যাসিভ ট্রান্সপোর্টের ভিতরে বেসিক কোনো ডিফারেন্স নেই। বেসিক ডিফারেন্স হচ্ছে যে একটাতে এনার্জি দরকার হয় আর একটাতে এনার্জি দরকার হয় না। এটাই হচ্ছে বেসিক। যে প্যাসিভ ট্রান্সপোর্টে এখানে কোনো এনার্জি দরকার হয় না, অ্যাক্টিভ ট্রান্সপোর্টে এনার্জির দরকার হয়। স্যার এখন যতটুকু পড়লাম এর মধ্যে থেকে কতটুকু কি কি কোশ্চেন হতে পারে স্যার? এটার ভিতরে সেলের ভিতরে তো আগেই বলেছে যে সেলের ডেফিনেশন, ড্র এন্ড লেভেল এ টিপিক্যাল হিউম্যান সেল, তারপরে অর্গানিলস গুলোর বলা হয় যে অর্গানিলস এর
ডেফিনেশন, মানে অর্গানেলসের যে মেমব্রেন বাউন্ড অর্গানেলস এন্ড নন মেমব্রেন অর্গানেলসের নামগুলো আসে। তারপরে হচ্ছে যে অর্গানেলসের ভিতরে যে কিগুলো আছে, যে যেগুলো সংক্ষিপ্ত ভাবে অনেক সময় পরীক্ষাতে শর্ট নোট হয়তো দু একটা আসতেও পারে, মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলজি অ্যাপারাটাস, এগুলো অনেক সময় শর্ট নোট আসে। তারপর ভাইবার সময়টা সংক্ষিপ্ত ভাবে হয়তো আপনাকে দুই একটা অর্গানেলসের ফাংশন ধরতে পারে, এগুলো কি মেমব্রেন বাউন্ড না নন মেমব্রেন বাউন্ড এগুলো ধরতে পারে। আর হচ্ছে লাস্টলি যেটা পড়ানো হলো যে এই যে মুভমেন্ট গুলো হয়, সেই মুভমেন্ট গুলোর নাম হয়তো সংক্ষিপ্ত ভাবে ধরতে পারে। তবে পরীক্ষাতে বেশিরভাগ ক্ষেত্রেই যেটা হচ্ছে ডেফিনিশন, সেলের ডেফিনিশন, ড্রয়িং লেভেল, অর্গানেলস গুলো এগুলোই হচ্ছে বেশি আসে। এরপর হচ্ছে টপিকসটা শুরু করে, নতুন টপিকস হচ্ছে এটাও আপনারা মোটামুটি সবাই পড়ে আসছেন, তারপরে একটু সবাইকে আবার একটু মনে করানোর চেষ্টা করানো যে এরপরের টপিকস হচ্ছে টিস্যু। টিস্যুর ডেফিনেশন বিভিন্ন ভাবে বিভিন্ন ওয়েতে দেয়া আছে। যদি আপনি অর্থগত ভাবে ঠিক থাকে সবগুলো ডেফিনেশনই আপনার ঠিক, তবে বলা হয় যে অতিরিক্ত কথা লিখতে যে যদি অর্থ চেঞ্জ করে ফেলেন সেটা হচ্ছে সমস্যা। কারণ অনেকে আছে যে অনেকের ভিতরে এই ট্রেন্ডটা বেশি যে প্রশ্নের ম্যারিট আসলে বুঝতে পারে না। এটা হচ্ছে যে একটা পরীক্ষার একটা বড় হচ্ছে যে আপনারা যখন পরীক্ষা দিবেন, পরীক্ষাতে প্রশ্নতে আসলে কি চাচ্ছে সেটা আপনাকে ঠিক মতো বুঝতে হবে। যে যেমন ডেফিনেশন থাকলে সুনির্দিষ্ট ভাবে আপনি ওইটা ডিফাইন করতে হবে ওই অংশটাকে, কিন্তু যদি হোয়াট ইজ থাকে তাহলে আপনি ওইটাকে ইলাবোরেশন করতে পারবেন। যেমন হোয়াট ইজ টিস্যু থাকলে এটাকে আপনি অনেক ভাবে এটাকে বলাই বিস্তার করতে পারবেন, এটাকে বিস্তৃত ভাবে লিখতে পারবেন, কিন্তু ডেফিনেশন থাকলে সুনির্দিষ্ট ভাবে আপনাকে সেটাকে ডিফাইন করতে হবে। তারপর আপনার ড্রয়িং লেভেল দেখা যাচ্ছে, এটা অনেকেই পরীক্ষাতে দেখা যাচ্ছে ড্রয়িং লেভেল অফ টিপিক্যাল হিউম্যান সেল এটা চাচ্ছে, কিন্তু সে ড্রয়িং লেভেলের বাইরেও আরো অনেক কিছু লিখতেছে যেটা পরীক্ষাতে চাইনি। এই জন্য হচ্ছে যে পরীক্ষাতে প্রশ্নতে যেটা না চাই সেটা লিখলে আপনি বেশি নম্বর তো পাবেন না, অনেক ক্ষেত্রে নাম্বার কমে যেতে পারে যদি আপনি যে যথাযথ ইনস্ট্রাকশন গুলো না পড়েন। কারণ অনেকের ভিতরে এই ট্রেন্ড আছে যে অতিরিক্ত লেখার ট্রেন্ড আছে, আবার অনেকের ভিতরে লেখা না ট্রেন্ডও আছে, কিন্তু বেশিরভাগ মানুষের ক্ষেত্রে অতিরিক্ত লেখার ট্রেন্ড আছে, যেটার কারণে কিন্তু নম্বর কমে যেতে পারে। স্যার শর্ট নোটের মধ্যে কি কি লিখতে হয়? শর্ট নোটের হচ্ছে শর্ট নোট এটাই হচ্ছে যে আপনি পুরা জিনিসটাকে আপনাকে পড়তে হবে, আপনাকে ওই জিনিসটাকে শর্ট করতে হবে, যে আপনার ওই জিনিসটাকে ডেসক্রিপশন হইতেই করা যাবে না। যেমন আপনি এক্সাম্পল দিই, যেমন আপনার এখানে না, যেমন একটা আসলে টিস্যুর একটা শর্ট নোট আসলো। এখন টিস্যুর একটা শর্ট নোট আসলে আপনি টিস্যু সম্পর্কে একটা সংক্ষিপ্ত একটা ডেফিনেশন দিবেন, টিস্যুর টাইপস গুলো দিবেন, যে কি কি টাইপস আছে এই টিস্যু গুলো, যে কি কি কাজ করে, ফাংশন কি কি করে, শর্ট করে, মানে এখানে কোনো ডেসক্রিপশন করা দরকার নেই। আপনি সবগুলো হচ্ছে যে সংবিধান ফাংশন তো ইলাবোরেশন, এখন ফাংশন অ্যাকচুয়ালি প্রোটেকশন না, কারণ এপিথেলিয়াল টিস্যু একটা ফাংশন আছে প্রোটেকশন, এটাকে আপনি যখন ডেসক্রিপশন করবেন এটাকে অনেক ভাবে বাড়াতে পারবেন, কিন্তু যখন শর্ট নোট আসবে তো শুধুমাত্র তখন আপনি প্রোটেকশন এই শব্দটা লিখলেই আপনি আর বাকি অংশটা লেখার দরকার হবে না। মানে আপনার পুরাটাকে পড়ে ওইটাকে আপনার যে জিনিসগুলো জিস্ট আকারে লিখতে হবে, কিন্তু আপনি যদি অনেক কিছু বাদ দিয়ে লেখেন তাহলেও শর্ট নোটে কিন্তু আপনার এখানে তখন নাম্বার কমে যেতে থাকে। আপনি সবকিছুই টাচ করবেন কিন্তু সেটাকে ডেসক্রিপটিভ ওয়েতে টাচ করবেন না। এখন টিস্যু, যেটা সবাই ডেফিনেশনটা জানেন, টিস্যু এখানে দুইটা ডেফিনেশন দিচ্ছে, গ্রুপ অর মাস অফ similar cells working together to perform certain common functions. তারপরে টিস্যু is a group of cells that have similar morphological characters specialized to perform specific function. Usually তাহলে সবগুলোর মিনিংই হচ্ছে একই রকম, যে টিস্যু হচ্ছে যে যে কতগুলো সেলের সমন্বয়, যে সেলগুলো আকার আকৃতিতে একই রকম থাকে এবং যেগুলো সুনির্দিষ্ট কাজ করে, যে সেগুলো একসাথে কোন একটা স্ট্রাকচার তৈরি করে এবং সেই স্ট্রাকচারটা সুনির্দিষ্ট কতগুলো কাজ থাকে, সেই সুনির্দিষ্ট কাজগুলোই হচ্ছে টিস্যুগুলো করে থাকে। যে এক ধরনের টিস্যু যে তার জন্য সুনির্দিষ্ট যে কাজ সেই কাজগুলো করবে, সে অন্য কোনো কাজগুলো
ওই টিস্যু করবে না। এখন বেসিক টিস্যু হচ্ছে 4 ধরনের, এটা সবাই জানেন যে এপিথেলিয়াল টিস্যু, কানেকটিভ টিস্যু, মাসকুলার টিস্যু আর হচ্ছে নার্ভাস টিস্যু। এখন যেটা আজকের টপিক হচ্ছে এপিথেলিয়াল টিস্যু। এইখানে উপরের টিস্যুর কতগুলো ছবি দেওয়া আছে, সেটা এটা হচ্ছে উপরের আছে, এটা হচ্ছে যে আপনার গ্রস যে টিস্যুগুলো, শরীরের যে বিভিন্ন পার্টে যে টিস্যুগুলো পাওয়া যায় সেটার একটা গ্রস পিকচার দেওয়া আছে। আর নিচের ছবিটা হচ্ছে হিস্টোলজি পিকচার, যে এটা হচ্ছে যে কানেকটিভ টিস্যু, এপিথেলিয়াল টিস্যু, মাসল টিস্যু, নার্ভাস টিস্যু। এটা আপনি মাইক্রোস্কোপের নিচে কি ধরনের এটা দেখবেন সেটার ছবিটা হচ্ছে নিচের ছবিটা। এখন এপিথেলিয়াল টিস্যু হচ্ছে, epithelial tissue is a sheet of cells that covers a body surface or lines a body cavity. যে epithelial tissue হচ্ছে, এখানে প্রথমে লেখা আছে sheet of cells, যে এখানে যে গ্রুপ অফ সেলস গুলো মিলিত হয়ে যে স্ট্রাকচারটা তৈরি করছে সেই স্ট্রাকচারের থিকনেসটা খুব বেশি থাকে না, এটা হচ্ছে একটা অনেকটা পাতলা পর্দার মতো, শীটের মতো বলা হয়। এবং এই টিস্যুটা হচ্ছে যে আপনার বডির যে সারফেস আছে সেটা, সেই সারফেস গুলোকে, বডির ভিতরে যে বিভিন্ন ক্যাভিটি গুলো আছে, বডি ক্যাভিটি আছে, সেইগুলোকে লাইন করে থাকে। যেমন আপনার শরীরের ভিতরে কি কি বডি ক্যাভিটি আছে, নাম বলতে পারবেন দু একটা? স্যার স্টোমাক। স্টোমাক তো অর্গান, মানে বডি ক্যাভিটি, বডির ভিতরে কিছু ক্যাভিটি মানে এইরকম জায়গা আছে তো যেখানে বিভিন্ন অর্গান গুলো থাকে। আপনি স্টোমাক বলেন, স্টোমাক কোন ক্যাভিটিতে থাকে? আপনি তো স্টোমাকের কথা বললেন না, স্টোমাক কোথায় থাকে? স্টোমাক তার অ্যাবডোমিনাল ক্যাভিটি। অ্যাবডোমিনাল ক্যাভিটি মানে এরকম বিভিন্ন বডিতে বিভিন্ন ক্যাভিটি, যেমন অ্যাবডোমিনাল ক্যাভিটি যেটাকে পেরিটোনিয়াল ক্যাভিটিও বলে। তারপর নিচের দিকে অ্যাবডোমিনাল ক্যাভিটির নিচের অংশকে পেলভিক ক্যাভিটি বলে। তারপর থোরাসিক ক্যাভিটি আছে। থোরাসিক ক্যাভিটি, এরকম যে বিভিন্ন ক্যাভিটি গুলো আছে সেই ক্যাভিটির ভিতরের দিকের লাইনিংটাও থাকে হচ্ছে এপিথেলিয়াল টিস্যুতে। আপনার বডির যে সারফেস আছে এবং বডির যে বিভিন্ন সিস্টেম গুলো আছে, যে সিস্টেম গুলার লাইনিং থাকে হচ্ছে এপিথেলিয়াল টিস্যুতে। যেমন আপনার গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, জেনিটো ইউরিনারি সিস্টেম, ইন্টিগামেন্টারি সিস্টেম, এই সিস্টেম গুলোর লাইনিংও থাকে হচ্ছে এপিথেলিয়াল টিস্যু দিয়ে। এখন এপিথেলিয়াল টিস্যু হচ্ছে দুই ধরনের টিস্যু, যে বডিতে যে এপিথেলিয়াল টিস্যু গুলো থাকে সেটা দুইটা ফর্মে থাকে, একটা হচ্ছে কাভারিং এন্ড লাইনিং এপিথেলিয়াম হিসেবে থাকে, আর একটা হচ্ছে গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম হিসেবে থাকে। এখন এপিথেলিয়াল টিস্যু বলতে মেইনলি যেটা মানে ই করা হয় সেটা হচ্ছে যে কাভারিং এন্ড লাইনিং এপিথেলিয়ামকেই বোঝানো হয়। আর গ্ল্যান্ডুলার এপিথেলিয়ামটাকে আলাদাভাবে ওইভাবে ডিসকাস করা না, এটা মেইনলি গ্ল্যান্ডকে ডিসকাস করা হয়। তখন হচ্ছে যে গ্ল্যান্ডের মেইন অংশই হচ্ছে এপিথেলিয়াল টিস্যু। And covering and lining epithelium forms the outer layer of the skin, lines open cavities of the digestive and respiratory system, covers the walls of the organs of the closed ventral body cavity. এখানে অনেকগুলো এখানে এক্সাম্পল আছে। ইউজুয়ালি যে বলা হচ্ছে যে বডির সারফেস এবং বডির ভিতরে যে বিভিন্ন ক্যাভিটি গুলো আছে সেখানে লাইন করে থাকতেছে হচ্ছে এপিথেলিয়াল টিস্যু, যেটাকে কভারিং এন্ড লাইনিং এপিথেলিয়াম নামে অভিহিত করা হয়। আর গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম সারাউন্ডস গ্ল্যান্ডস উইদিন দা বডি, যে বডিতে যে গ্ল্যান্ড গুলো আছে সেই গ্ল্যান্ড গুলোতে যে সারাউন্ড করে থাকে যে এপিথেলিয়াল টিস্যু, সেটা হচ্ছে গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম। সেটা এন্ডোক্রাইন গ্ল্যান্ড হতে পারে, এক্সোক্রাইন গ্ল্যান্ড হতে পারে। এখানে এপিথেলিয়াল টিস্যুর বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য অনেক জায়গায় অনেকভাবে দেওয়া আছে, এখানে একটু ডেসক্রিপশন ওয়েতে দেওয়া আছে, আবার সংক্ষিপ্ত ভাবে নিচে দেওয়া আছে। এপিথেলিয়াল টিস্যুর বৈশিষ্ট্যের ভিতরে আছে
পোলারিটি, এপিথেলিয়াল যে টিস্যুগুলো থাকে তার মেরুতা থাকে, যে তার যে ইউজুয়ালি বেশিরভাগ ক্ষেত্রে এপিথেলিয়াল টিস্যুতে একটা এপিক্যাল সারফেস থাকে আর একটা হচ্ছে বেজাল সারফেস থাকে। যে অল এপিথেলিয়াল সারফেস হ্যাভ অ্যান এপিক্যাল সারফেস এন্ড এ লোয়ার অ্যাটাচড বেজাল সারফেস দ্যাট ডিফার ইন স্ট্রাকচার এন্ড ফাংশন। এখন এপিক্যাল সারফেসে কিছু কিছু এরিয়াতে, বডির কিছু কিছু এরিয়াতে এপিক্যাল সারফেসে কিছু স্পেশালাইজড এক্সটেনশন থাকে। যে মোস্ট এপিক্যাল সারফেসেস হ্যাভ মাইক্রোভিলাই, যেটার কথা আগেই বলা হয়েছিল যে মাইক্রোভিলাই এটা হচ্ছে যে সেলুলার এক্সটেনশন বলে, যে সেলের বিশেষত সেলের মেমব্রেনটা এক্সটেন্ডেড হয়ে এই স্ট্রাকচারটা তৈরি করে, দ্যাট ইনক্রিজ দ্য সারফেস এরিয়া। এবং যেটা বলা হয়েছিল এক্সাম্পল বলা হয়েছিল যে আজান হচ্ছে, আমি একটু পরে বলতেছি আবার। আজান শেষ। যেটা বলতেছেন যে মাইক্রোভিলার কথা এর আগে আমি বলছিলাম যে মাইক্রোভিলাই গুলো আপনার বডিতে যে যেখানে অ্যাবজর্পশন অথবা সিক্রেশনের দরকার হয় সেখানে ইউজুয়ালি মাইক্রোভিলাই গুলো থাকে এবং এগুলো হচ্ছে অ্যাবজর্পশন এরিয়াটাকে বাড়ায় দেয়। এখন আমি একটা কমন সাইটের কথা বলছিলাম যে মাইক্রোভিলাই গুলো যেমন ডাইজেস্টিভ সিস্টেমের যে কিছু কিছু জায়গায় হচ্ছে মাইক্রোভিলাই গুলো পাওয়া যায় যেটা অ্যাবজর্পশনটাকে বাড়ায় দেয়। কোথায় মাইক্রোভিলাই পাওয়া যায় ডাইজেস্টিভ সিস্টেমে? ইন্টেস্টাইনে। ইন্টেস্টাইন, কোন ইন্টেস্টাইন? স্মল ইন্টেস্টাইন না লার্জ ইন্টেস্টাইনে? স্মল ইন্টেস্টাইনে। কোনটা? স্মল। স্মল? জি স্যার। এখানে এক্সাম্পল হয়েছে যেটা হচ্ছে যে স্মল ইন্টেস্টাইনে যে মাইক্রোভিলাই পাওয়া যায়। তারপর কিডনি টিবিউলস, কিডনিতে তো টিবিউলস থাকে যেটাকে বলা হয় ইউরিনিফেরাস টিবিউলস। এই টিবিউলস এর যেটার মেইনলি কাজ হচ্ছে সিক্রেশন। একটা বড় অংশ হচ্ছে যে ইউরিন যে ফর্মেশন হয় সেটার প্রসেসের ভিতরে আছে সিক্রেশন,
অ্যাবজর্পশন, ফিল্ট্রেশন এই প্রসেসের মাধ্যমে হচ্ছে ইউরিনটা ফর্মেশন, এবং যে সেমিনিফারাস যে ইউরিনিফারাস টিবিউলস আছে সেই ইউরিনিফারাস টিবিউলসে এই মাইক্রোভিলাই গুলো থাকে, ইন্টেস্টাইনে মাইক্রোভিলাই থাকে, যেগুলোর কাজ হচ্ছে অ্যাবজর্পশন এবং সিক্রেশন করা। এবং এই মাইক্রোভিলাই গুলো যে the microvilli are extremely dense, giving the cells a fuzzy appearance called a brush border. Brush border এর নামও শুনছেন। এখানে বলা হয় যে মাইক্রোভিলাই গুলো অনেক বেশি ডেন্সলি প্যাক থাকে এবং দেখতে হচ্ছে যে তখন এটা অস্পষ্ট দানাদার গুড়ি গুড়ি এইরকম দেখা যায় মাইক্রোস্কোপের নিচে, সেটা হচ্ছে সেই স্ট্রাকচারকে বলা হয় ব্রাশ বর্ডার। তারপর other epithelia have motile cilia that push substance along their free surfaces. Apical surface এ আরেকটা স্ট্রাকচার হচ্ছে সিলিয়া থাকে অনেক জায়গায় বডির অনেক জায়গায়, যেগুলো কাজ হচ্ছে যে কোন একটা সাবস্টেন্স যদি আপনার প্রবেশ করে সেটাকে মুভমেন্ট করা, যাতে সেগুলো ট্রাভেল করতে পারে, প্রপেল করতে পারে, সেই কাজটা করে। তারপরে এপিকাল সারফেস থেকে আর বেজাল সারফেস থেকে, বেজাল সারফেসটা নেক্সট টু দ্য বেজাল সারফেস ইজ বেজাল ল্যামিনা। Basal lamina acts as a filter, allowing and inhibiting certain molecules from passing into the epithelium. তারপরে সেল মেমব্রেনের ওখানে যে কতগুলো বলা আছে, সেল মেমব্রেনে একটা সেল আরেকটা সেলের সাথে কন্টাক্টে থাকে, যে কতগুলো শব্দ ইউজ করা হয়েছিল সেই শব্দগুলোর নামগুলো হয়তো মনে আছে। টাইট জাংশনের কথা বলা হয়েছিল, তারপর হচ্ছে গ্যাপ জাংশনের কথা বলা হয়েছিল, ডেসমোজমের কথা বলা হয়েছিল, মনে আছে? আমি কি বললাম কি মনে আছে? যে সেল মেমব্রেন পড়ানোর সময় ওখানে কতগুলো শব্দ বলা হয়েছিল, একটা হচ্ছে টাইট জাংশন ছিল, ডেসমোজমের কথা বলা হয়েছিল, আর হচ্ছে গ্যাপ জাংশনের কথা বলা হয়েছিল। যে এপিথেলিয়াল সেলগুলো যেটা হচ্ছে যে অ্যারেঞ্জমেন্টে থাকে, সেই অ্যারেঞ্জমেন্ট গুলো এইভাবে থাকে যে কিছু কিছু ক্ষেত্রে এপিথেলিয়াল সেলগুলো একেবারে ক্লোজলি প্যাক থাকে, টাইটলি প্যাক থাকে, যেগুলোকে বলে সেগুলো হচ্ছে টাইট জাংশন বলা হয়। ডেসমোজম হচ্ছে অনেকটা হচ্ছে ভেলক্রো, ভেলক্রো তো না দেখছেন, এটা হচ্ছে অ্যাঙ্করিং জাংশন বলা হয়, যে একটা আরেকটার সাথে এরকম অ্যাঙ্করিং করে রাখে, যেটা ভেলক্রো যেভাবে অ্যাটাচ করে থাকে একটা স্ট্রাকচারকে আরেকটা স্ট্রাকচার, এরকম এপিথেলিয়াল সেলগুলো একটা আরেকটার সাথে ওভারল্যাপিং করে থাকে, ভেলক্রোর মতো জাংশনে থাকে। আর একটা হচ্ছে যে গ্যাপ জাংশন, যেটা হচ্ছে চ্যানেল জাংশন বলে, যেগুলো হচ্ছে চ্যানেলের মাধ্যমে যে জাংশনটা হয়, যেখানে মাঝখানে হচ্ছে যে গ্যাপ থাকে, সেই গ্যাপের মাধ্যমে যে বিভিন্ন ধরনের সাবস্টেন্স গুলো সেলের ভিতরে ঢুকে বের হয়। তারপর হচ্ছে যে epithelial tissue supported by connective tissue. All epithelial are supported by connective tissue. For instance, deep to the basal lamina is reticular lamina. যে বেজাল সারফেসের নিচে বেজাল ল্যামিনা থাকে, তার নিচে থাকে রেটিকুলার ল্যামিনা, যেটা হচ্ছে এক্সট্রাসেলুলার ম্যাটেরিয়াল কন্টেইনিং কোলাজেন প্রোটিন ফাইবার, যেটা কানেকটিভ টিস্যু দিয়ে তৈরি, which forms the basement membrane. তাহলে এপিথেলিয়াল টিস্যুর নিচে থাকে হচ্ছে বেসমেন্ট মেমব্রেন, যে বেসমেন্ট মেমব্রেনটার উপরে এপিথেলিয়াল টিস্যুটা রেস্ট করে, যে বেসমেন্ট মেমব্রেনটা রিইনফোর্স দ্য এপিথেলিয়াম এন্ড হেল্পস টু রেজিস্ট স্ট্রেসিং এন্ড টিয়ারিং। বেসমেন্ট মেমব্রেন থাকার কারণে এপিথেলিয়াল টিস্যুটা সাধারণত ক্ষতিগ্রস্ত হয় না, বেসমেন্ট মেমব্রেন থাকার কারণে এপিথেলিয়াল টিস্যু প্রোটেক্টেড থাকে। তারপর হচ্ছে অ্যাভাসকুলার এন্ড ইনারভেটেড, যে এপিথেলিয়াল টিস্যু হচ্ছে অ্যাভাসকুলার, মানে কোনো ভাস্কুলার সাপ্লাই থাকে না, যে ইভেন দো এপিথেলিয়াল ইজ অ্যাভাসকুলার কন্টেইনস নো ব্লাড ভেসেলস, ইটস স্টিল ইনারভেটেড। ইনারভেশন হচ্ছে যে না, যে কোনো একটা স্ট্রাকচার যখন নার্ভ সাপ্লাই প্রেজেন্ট থাকে তখন সেই স্ট্রাকচারকে বলা হয় ইনারভেটেড, আর যখন নার্ভ সাপ্লাই থাকে না তখন সেটাকে বলা নন ইনারভেটেড। যে এপিথেলিয়াল টিস্যুতে যদিও ব্লাড সাপ্লাই থাকে না, কিন্তু এখানে নার্ভ সাপ্লাই থাকে, এবং ইউজুয়ালি এপিথেলিয়াল টিস্যুগুলো আন্ডারলাইন যে স্ট্রাকচার থাকে সেখান থেকে নারিশমেন্টটা পায়, সেখান থেকে নিউট্রিয়েন্টস, অক্সিজেন, ব্লাড সাপ্লাইটা পায় হচ্ছে আন্ডারলাইন স্ট্রাকচার থেকে। তারপর regeneration, epithelium has a high regenerative capacity and can produce rapidly as long as they receive adequate nutrition. এই জন্য
আপনি দেখবেন যে শরীরে কোথাও যেখানে যেখানে এপিথেলিয়াল টিস্যু আছে সেই এপিথেলিয়াল টিস্যু যদি ক্ষতিগ্রস্ত হয়ও তারপরেও কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এপিথেলিয়াল টিস্যু গুলো রিজেনারেট করে এবং আগের অবস্থায় ফেরত আসে। এবং আপনার শরীরে যখন যদি স্কিনের উপরের ভাগ যদি ক্ষতিগ্রস্ত হয় অথবা আপনার যে ডাইজেস্টিভ সিস্টেম অথবা রেসপিরেটরি সিস্টেমের যে লাইনিং মিউকোসা গুলো সেগুলো যদি ক্ষতিগ্রস্ত হয় এটা কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে সেগুলো আবার রিজেনারেট করে এবং আগের অবস্থায় ফেরত আসে এবং আগের ফাংশন গুলো ফুল সে করতে থাকে যদি সে পর্যাপ্ত পরিমাণ নিউট্রিশন পায়। যদি নিউট্রিশন না পায় তাহলে কিন্তু এই রিজেনারেশন প্রসেসটা ব্যাহত হতে পারে। অনেক ক্ষেত্রে যদি কারো ম্যালনারিশ থাকে অথবা কারো যদি ইমিউন সিস্টেম সাপ্রেস থাকে অথবা বিভিন্ন কারণে ইমিউন সিস্টেমটা ডিপ্রেস থাকে, ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট থাকে, তাদের ক্ষেত্রে হয়তো রিজেনারেশনটা অনেক সময় ব্যাহত হয়। অনেক ক্ষেত্রে বলা হয় যে রিজেনারেশন নাও হতে পারে। এখন ওই যে জিনিসগুলো উপরে বলা হয়েছে সেই জিনিসগুলোকে সংক্ষিপ্তভাবে এখানে একটু শর্টলি দেয়া, যে বৈশিষ্ট্যগুলো এখানে হচ্ছে শর্টলি এখানে দিয়ে যদি বলা হয় যে বৈশিষ্ট্য আসে তাহলে আপনার যদি উপরে লেখার সময় মানে অনেক ক্ষেত্রে সময়েরই আছে তার সেই ক্ষেত্রে আপনি বেটার হচ্ছে যে এই সংক্ষিপ্ত গুলো দিয়ে দিলেও কোনো সমস্যা হবে না। এখন অনেক ক্ষেত্রে যেটা প্রশ্ন ধরে যে এপিথেলিয়াল টিস্যুটা যে কানেক্টিভ আন্ডারলাইং স্ট্রাকচার থেকে যে আপনার যে নিউট্রিশন গুলো পাচ্ছে সেই নিউট্রিশনটা কোন প্রসেসের মাধ্যমে সে পায় সেটা তখন আপনাকে বলতে হবে ডিফিউশন, যে ডিপেন্ডস on diffusion from the capillaries in the underlying connective tissue for food and oxygen. এখন এপিথেলিয়াল টিস্যু এখানে ফাংশন ওভারঅল একটা সংক্ষিপ্তভাবে এপিথেলিয়াল টিস্যুর যে ফাংশন গুলো সেই হেডিং গুলো এখানে দেয়া আছে। প্রোটেকশন, সিক্রেশন, অ্যাবজর্পশন, এক্সক্রিশন, সেন্সরি পারসেপশন, এরকম যে মেজর ফাংশন গুলো হচ্ছে এপিথেলিয়াল টিস্যু করে থাকে। এখন প্রোটেকশনের ভিতরে মেইনলি যে কাজটা করে ফিজিক্যাল প্রোটেকশন, যেটা হচ্ছে যে protect from abrasion, dehydration and destruction by chemical or biological agent. Abrasion এর নাম শুনছেন? abrasion এর শব্দটা শুনছেন আপনারা? আপনাকে শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার। abrasion এই শব্দটা শুনছেন না শোনেননি? জি স্যার, শুনি নাই। ঘায়ের মতো। কোনটা? স্যার অ্যাব্রেশন ক্ষতের মতো কিছুটা। ক্ষতের মতো, এটা হচ্ছে যে যেটা বলা হয় যে আপনার যে বলা হয় যে কোন সময় যদি স্লাইডিং অথবা এই ধরনের ঘষা খায় বডির উপরের সারফেসটা, তখন যে বডি যে এক্সটার্নাল সারফেসে যে ইনজুরিটা হয় তখন সেটাকে বলা হয় অ্যাব্রেশন, যেটাকে বলা হয় যে অনেকে বলে সিলে যাওয়া, যেটাকে একেবারে খাঁটি বাংলায় বলে, সেটা হচ্ছে অ্যাব্রেশন। আপনার কোনো কারণে ঘষা খেলে অথবা বডির কোনো পার্টটা যদি স্লাইড করে তখন ওই সারফেস এরিয়ার উপরের অংশ ক্ষতিগ্রস্ত হয়, তখন সেই কন্ডিশনটাকে বলা হয় অ্যাব্রেশন। এবং এটা কমন কন্ডিশন, যেটা অনেক সময় আমাদের বিভিন্ন কারণে আমাদের স্কিনটা অ্যাব্রেশন হয়। যে আমাদের অনেক সময় বিভিন্ন দেওয়ালে আপনার শরীরে স্কিন লাগে, তারপর বিভিন্ন সময় অ্যাক্সিডেন্ট করার সময় অ্যাব্রেশন হতে পারে। কিন্তু সাধারণত অ্যাব্রেশন হচ্ছে অনেক বড় ঝুঁকিপূর্ণ কোনো কিছু বলা হয় না, এটা বলা হয় যে সময় মতো বলা হয় যে অনেক ক্ষেত্রে কোনো রকম ট্রিটমেন্ট ছাড়াও একটা নির্দিষ্ট সময় পরে বেশিরভাগ ক্ষেত্রে অ্যাব্রেশন গুলো আস্তে আস্তে ভালো হয়ে যায়। এখন বলা হচ্ছে যে আপনার হচ্ছে এপিথেলিয়াল টিস্যু দিয়ে যে স্ট্রাকচার গুলো তৈরি হয় টিস্যুতে সেই